স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ভৌগোলিক অবস্থানগত কারণেই বাংলাদেশ সৌভাগ্যবান। এর সুবিধা সঠিকভাবে ব্যবহার করতে পারলে দেশের অগ্রগতি রুখে দেওয়ার শক্তি নেই কারো, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, দুর্নীতিমুক্ত হতে না পারলে কোনো সম্পদই কাজে আসবে না। এ সময় দুর্নীতিমুক্ত জাতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাই আগস্টে বাংলাদেশের তারুণ্য প্রমাণ করেছে তাদের সম্ভাবনা, তাই সুযোগ দিতে হবে তাদের। উদ্বোধন অনুষ্ঠানে রবিবার সকালে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডিসি সম্মেলন উদ্বোধন করার পর 4টি বিশেষ ও প্রায় 30টি কার্য অধিবেশন হয় দিনভর। পরে রাতে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সভার আয়োজন করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় উপদেষ্টারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ মোকাবেলা ও সরকারের সেবা জনগণের দুয়ারে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের কাজ করার পরামর্শ দেন। ডক্টর ইউনূস যদি ক্ষমতা না নিতেন, দেশের কি অবস্থা, আর্থিক অবস্থা, এটা অকল্পনীয়। কিন্তু এটা ভেতরের লোকজন জানে না, বাইরের লোকজন যারা পণ্ডিত ব্যক্তি জানেন, আপনারা অনেকে জানেন কিন্তু স্বীকার করতে চান না। আমি জানি এখানে আপনারা অনেকেই মনের আপত্তি নিয়েই এটাতে সামিল হতে হয়েছে, কিন্তু কারো কারো আবার অনেক অত্যুৎসাহ ছিল, অনেক বেশি আগ্রহ ছিল। আমাদের সেগুলি মনে আছে, কাউকে কোনো দোষারোপ করছি না। আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ, যে জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। পিছনের কৃতকর্মের জন্য ভুল ত্রুটি জাতির সামনে ক্ষমা চেয়ে এবং সামনের দিনে প্রতিশ্রুতি করেই এগোতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিকভাবে পাওয়া বাংলাদেশের সুবিধার যথার্থ ব্যবহার হয়নি। তিনি এই সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয় জানান। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের 7 সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে। এ সময় দুর্নীতির চক্র ভেদ করার উপর জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সারা গায়ে ঘা, এটার থেকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে। অপেক্ষা করলে হবে না। অপেক্ষা করলে এই আমাদের সমুদ্রও কোনো কাজে লাগবে না, আমাদের পর্বতও কোনো কাজে লাগবে না। আমাদের তরুণদেরকে আমরা জাহান্নামে ফেলে দিলাম, তারা কোন জাহান্নামে চলে আসলো। দেশের তারুণ্যের বিশাল সম্ভাবনাকে কাজে লাগানোর কথাও জানান প্রধান উপদেষ্টা। অনন্য ক্ষমতা এই দেশের তরুণদের মধ্যে আছে, এটা হারিয়ে যাবে না। আপনারা মনে করেন না যে এটা এক ঘটনায় শেষ, এটা শেষ হয়নি, শুরু হলো মাত্র। কাজেই সেইভাবে আমাদেরকে এই তরুণদের সুযোগ দিতে হবে। ডিসিদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, ভালো কাজের উৎসাহ দিতে প্রত্যেক জেলাকে র্যাঙ্কিং করা হবে। ওই র্যাঙ্কিং প্রতি মাসে আমরা এটা ফলাফল প্রকাশ করতে চাই। সবাই তার বন্ধু বান্ধব সব জেলা দেখবে, কে কোন জেলা ফার্স্ট হলো, কোন জেলা সেকেন্ড হলো, কোন জেলা থার্ড হলো। যারা উপরে থাকবে তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা মোকাবিলায় একযোগে কাজ করতে চায় ঢাকা এবং দিল্লি। রবিবার ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগ এবং চ্যালেঞ্জ মোকাবেলার কথা স্বীকার করেছে উভয় পক্ষ। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, পানি বন্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য ভিসা সহ দ্বিপক্ষীয় প্রায় সব বিষয়ে তারা আলোচনা করেন। বৈঠকে গঙ্গা চুক্তি নবায়নের জন্য বাংলাদেশের তরফ থেকে তাগাদা দেওয়া হয়। এছাড়া সার্কের স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্ব তুলে ধরে বিবেচনার অনুরোধ করা হয় বৈঠকে। একই সঙ্গে 4 এপ্রিল ব্যাংককে বিমস্টেক আঞ্চলিক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রথম বৈঠক করেছিলেন তৌহিদ হোসেন এবং এস জয়শঙ্কর। স্বৈরাচারের ধ্বংস করা দেশকে এগিয়ে নেয়ার সময় এখনই। দেশ পুনর্গঠনই এখন বিএনপির লক্ষ্য। একথা জানিয়ে যে কোনো মূল্যে জনগণের আস্থা অর্জনের উপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাষ্ট্র মেরামতে ৩১ দফা ও বিভিন্ন ইস্যুতে নানা কর্মসূচির পাশাপাশি জেলাভিত্তিক কাউন্সিল করছে বিএনপি। রবিবার নড়াইল বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে অংশ নেন দলের জেলার ও কেন্দ্রীয় নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি এই আয়োজনে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এখন দেশ পুনর্গঠনে জোর দিচ্ছে বিএনপি। বাংলাদেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছেন, আপনাদের দলের দিকে বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে এই দলটি আবার অতীতের মতন দেশের মানুষকে দিশা দেখাবে। এই দলটি আবার অতীতের মতন বাংলাদেশকে বিশ্বের বুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, সবার আগে জনগণের আস্থা অর্জন করতে হবে। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। পিআর পদ্ধতি বা আনুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচন হলে নির্বাচনী ব্যয়, সহিংসতা এবং কালো টাকার ছড়াছড়ি কমে যাবে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। আর বিএনপি বলছে, জনগণের সেবক হতে চাইলে জনগণের উপর আস্থা রাখতে হবে, সুষ্ঠু নির্বাচন পারে সেটি প্রতিষ্ঠিত করতে। রবিবার সকালে রাজধানীর স্কুল অফ লিডারশিপ আয়োজিত আগামী জাতীয় নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষাবিদরা। এ সময় তারা সংসদে নারীর জন্য আসন বাড়ানো সহ নানান দিক তুলে ধরেন। নারীদের যে অংশগ্রহণ, নারীরা ভোটার হিসেবে বাংলাদেশের অর্ধেক এবং নারীরা মানুষ হিসেবেও বাংলাদেশের অর্ধেক, সেইখানে নারীরা কেন মনোনয়নের ব্যাপারে এত পিছিয়ে পড়া? কোন দল কাকে কোন বিবেচনায় প্রার্থী করবে, এটা আসলে সেই দলের অগ্রাধিকার, তার যে আদর্শিক অবস্থান, তার যে লক্ষ্য, সেগুলোর উপর নির্ভরশীল। প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণের দ্বারা তৈরি, জনগণ পছন্দ করলে রাজনৈতিক দল থাকবে, না করলে থাকবে না। জামায়াত বলছে, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশ 5 বছরে পাল্টে যাবে, আসবে যোগ্য প্রার্থী। জনগণ যাকে সমর্থন দেবে সেই নির্বাচিত হয়ে আসতে হবে, এখানে জোর কাটাতে হবে। এইটা যদি বাদ দেওয়া যায়, পিআর পদ্ধতিতে যদি আসা যায়, তাহলে দেখা যাবে যে অনেকাংশেই নির্বাচনী ব্যয়ও কমে যাবে, এখানে প্রার্থীদের মধ্যে যে সহিংসতা হয় এগুলো কমে যাবে। আর বিএনপি বলছে, ভোটে জনগণই ঠিক করবে কে যোগ্য প্রার্থী, সুষ্ঠু নির্বাচনে পারে যোগ্য নেতৃত্ব আনতে। এবার যে প্রার্থীর কথা বলছেন, সে প্রার্থী হয়তো অনেকেই বিবেচনা করবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো খুবই ভুক্তভোগী দীর্ঘ 15 বছরে। তারাও চিন্তা ভাবনা করবেন যে কোন প্রার্থী জনগণের আস্থা অর্জন করছে। সত্যিকার অর্থে জনগণের সেবক হতে চাই, সত্যিকার অর্থে আমি গণতন্ত্রে বিশ্বাসী হতে চাই, যে আমাদের আস্থা রাখতে হবে জনগণের উপরে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যেই কেবল সেটা প্রতিষ্ঠিত হতে পারে। মার্কা দেখে মানুষ ভোট দেন, তাই প্রার্থী বাছাইয়ে সৎ আদর্শবান ব্যক্তি খোঁজার তাগিদ দেয়া হয় সংলাপে। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের কর্মসূচিতে আবারও লাঠিচার্জ এবং জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন। শাহবাগ থেকে সচিবালয়ের দিকে যাওয়ার পথে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। বিকেলের দিকে দাবি নিয়ে যখন আন্দোলনকারী শিক্ষক প্রার্থীরা সচিবালয়ের দিকে যান, তখন এভাবেই তাদের প্রতিরোধ করে পুলিশ। ছোড়া হয় টিয়ারশেল, ব্যবহার করা হয় জলকামান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে 11তম দিনের মতো রাস্তায় নামেন আন্দোলনকারীরা। রবিবার সকাল থেকেই শাহবাগে শান্তিপূর্ণ অবস্থানে থাকলেও 3টার পর তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন। এর আগে গত সপ্তাহে 2 দিন শাহবাগে জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করে পুলিশ। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। আমাদের অধিকার যতদিন পর্যন্ত আমাদেরকে ফিরিয়ে দেওয়া না হবে, আমাদের প্রাপ্য সম্মান আমরা যতদিন পর্যন্ত ফিরে না পাবো, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রথম দ্বিতীয় ধাপ চাকরি করতেছে, ওদের প্যানেলও চাকরি 24 ডিসেম্বর ওরা জয়েন করেছে। আমাদেরকে সুপারিশপ্রাপ্ত করেও এখন আমাদেরকে সুপারিশপ্রাপ্ত থেকে বাদ দেওয়া হচ্ছে। কেন? এই বৈষম্যটা কেন? যতটুকু দেওয়া হয়েছে 4 দেয়ালের মাঝে, এই আন্দোলনরত অবস্থায় এখানে মিডিয়ার সামনে অথবা জনসম্মুখে কোনো আশ্বস্ত আমাদেরকে করা হয় নাই। আমরা 11তম দিনেও কিন্তু ক্লান্ত হইনি, তার মানে আমরা আরো
11 বছরও আমরা এই ন্যায্য দাবি আদায়ের জন্য এখানে থাকতে রাজি। হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6531 জনের নিয়োগ বাতিল হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে বরাদ্দ 2 কোটি 90 লাখ মার্কিন ডলার বা প্রায় 351 কোটি টাকা সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রশাসনের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাঁট করছে। তারই অংশ হিসেবে বিভিন্ন দেশের জন্য বরাদ্দ সহায়তা তহবিল বাতিল করা হয়েছে। ডিওজিই এর ঘোষণায় বলা হয়, মার্কিন করদাতাদের অর্থ ব্যয়ে বেশ কিছু আন্তর্জাতিক প্রকল্প বাতিল করেছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশের পাশাপাশি এদিন আরও কয়েকটি দেশের জন্য নির্ধারিত বড় ধরনের সহায়তা বাতিল করে ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন দপ্তরটি। ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ ফর্টিফাইড আটা বাজারে নিয়ে এলো এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড। রাজধানী গুলশান 1-এর স্বপ্ন আউটলেটে ফর্টিফাইড আটার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এসিআই ফুডস অ্যান্ড কমোডিটি ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর এবং স্বপ্নের ডিরেক্টর আবু নাসের সহ অন্যান্যরা। এই আটা প্রতিটি পরিবারের পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিত করবে বলে জানানো হয়। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।